জুলাই আগস্টে আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থাটির সে সময়কার ডিজি হারুনুর রশিদ নির্দেশ দেন বলে জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এতে গণহত্যা মামলায় হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল। সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম জানান, গুলি করে এই হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনেও ছিলেন হারুনুর রশিদই। এর আগে আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় 6 ছাত্রকে হত্যার পর মরদেহ পুরানোর ঘটনায় 2 পুলিশ সদস্য মুকুল চোকদার ও উপপরিদর্শক মালেককে আনা হয় ট্রাইব্যুনালে। পরে মুকুলকে 28 জানুয়ারি ও মালেককে 30 জানুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। আপনারা দেখেছেন নানান ধরনের অপরাধ তারা করেছেন, কাউকে আটক করেছেন, কাউকে টর্চার করেছেন, কারো উপরে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। হেলিকপ্টার ব্যবহার করে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করার যে সিদ্ধান্ত, সেটার পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনার নির্দেশ দেয়া, পরিকল্পনা করা, এই যে কাজগুলো র্যাবের মাধ্যমে হয়েছে, যে সমস্ত অফিসাররা করেছেন সেগুলো তার অধীনস্থ ছিল। তিনি তাদেরকে নির্দেশ প্রদান করেছেন এবং তাদের মাধ্যমে সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করেছেন। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, র্যাবের বিরুদ্ধে অপরাধের কি কি প্রমাণ মিলেছে? ব্রিফিং এ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিস্তারিত কি বলেছেন? উনি যেটি বলেছেন যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান ছিল, সেই গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের পাশাপাশি র্যাব যে ধরনের ভূমিকা নিয়েছিল, সেখানে সুস্পষ্টভাবে যে তদন্তে তার প্রমাণ পেয়েছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন যে জায়গাগুলোতে যে সকল ছবি বা ভিডিওগুলো ভাইরাল হয়েছিল সেগুলো তারা দেখেছেন এবং সেগুলোর মেটা অ্যানালিসিস বা বিভিন্ন তদন্ত সংস্থা যে সকল প্রসিডিওর মেনটেন করে এই ভিডিও সহ নানা যে ঘটনাগুলো ছিল সেগুলো বিশ্লেষণ করে তারা দেখছেন যে র্যাবের এখানে গণহত্যার যে প্রমাণ, সেটি প্রমাণ মিলেছে। এবং র্যাবের দায়িত্বে যেহেতু ওই সময় হারুনুর রশিদ ছিলেন, তিনি এই দায় কোনোভাবে এড়াতে পারেন না। এবং তাজুল ইসলাম বলছিলেন যে এই ধরনের গণহত্যার যে সরাসরি নির্দেশদাতা উনি, সেটি এ ব্যাপারে নিঃসন্দেহে, এবং এই গণহত্যা চাইলে তিনি তার বাহিনীকে, তার অধীনস্থ বাহিনীকে কিন্তু এরকম গণহত্যার নির্দেশ দিতে পারতেন না। এবং এর সঙ্গে যারা জড়িত ছিল চাইলে তাদেরকে তিনি অভিযুক্ত করতে পারতেন, অভিযুক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু সেটি কিন্তু করা হয়নি। না করে তিনি বরং এই গণহত্যায় আরো বেশি যাতে গুলিবর্ষণ করা হয়, ছাত্রদেরকে দমন করা হয়, ছাত্র জনতাকে দমন করা হয়, সেই ধরনের নির্দেশ দিয়েছেন। এবং আপনি জানেন যে সরকার পরিবর্তনের পর, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর 5 আগস্টের পর যে সকল ভিডিওগুলো এসেছে, সেখানে র্যাবের হেলিকপ্টার ব্যবহার করে একজন শিশু সহ অনেকেই কিন্তু আহত হয়েছে, নিহত হয়েছে, এরকম গণমাধ্যমে নানা প্রতিবেদনও কিন্তু এসেছে। সুতরাং এই সকল ঘটনার ভিত্তিতে তারা ট্রাইব্যুনাল বা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে তারা আবেদন জানিয়েছে, সেই হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এবং একই সঙ্গে তিনি আজকে জানিয়েছেন যে ট্রাইব্যুনাল এ পর্যন্ত 96 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে, তার মধ্যে 30 থেকে 40 জনকে আটক করা সম্ভব হয়েছে, বাকিদেরকে এখনো আটক করা সম্ভব হয়নি। এবং ট্রাইব্যুনাল বলছে যে এই বাকিদেরকে যাতে আটক করা হয় তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর উপর। যেহেতু 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনী কিছুটা বিমূঢ় ভাব ছিল, সেটি কাটিয়ে উঠে এখন তারা যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে। সুতরাং এই ব্যক্তিদেরকে আটক করা হবে এবং গণহত্যার সঙ্গে যারা জড়িত থাকবে তারা কেউ নিষ্কৃতি পাবে না, আইন অনুযায়ী তাদের বিচার হবে। জি, ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী এজাজুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে দলটির নিবন্ধন থাকছে কিনা তার উপরে। এছাড়া সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলেছেন, সেখানে এমন কিছু প্রস্তাব রয়েছে যাতে কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। টানা 4 মাস ধরে 18টি ক্ষেত্রে প্রায় 150 সুপারিশ নির্বাচন কমিশনের জন্য দিয়েছে সংস্কার কমিশন। এর মধ্যে রয়েছে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকার জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠনের মতো বিষয়। তবে এসব প্রস্তাবের সঙ্গে দ্বিমত করছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। ইসি সচিবালয়ে RFAED টকে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের এসব সুপারিশ ইসির দায়িত্ব পালনে বাধা তৈরি করবে, ক্ষুণ্ণ হবে স্বাধীনতা। উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না, উনি তো স্বাধীন, ওই কর্তৃপক্ষ স্বাধীন। সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং প্রপারলি কমপ্লিট করা, যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না।
জাতীয় নির্বাচন ডিসেম্বরে হলে প্রস্তুতি নিতে হবে অক্টোবর থেকে। সংস্কারের জন্য বাড়তি সময় লাগলে তা কঠিন হবে বলে মত সিইসির। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে বছরখানেক সময় লাগবে জানিয়ে তিনি বলেন, সেটি আগে করতে হলে প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমায় জাতীয় নির্বাচন সম্ভব নয়। 1 বছর লাগবে আমাকে, ওই যে প্রত্যেকটা ওদের জন্য আবার ভোটার লিস্ট আলাদা, পৌরসভার ভোটার লিস্ট আলাদা, সিটি কর্পোরেশনের ভোটার লিস্ট আলাদা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটার লিস্ট আলাদা। এইখান থেকে আমাকে ওই আলাদা করে ভোটার লিস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেটা তো একটা, আমরা তো সেই প্রস্তুতি শুরু করি নাই। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এ প্রশ্নে সিইসি বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা তার উপরে। তবে সে সিদ্ধান্ত কমিশনের নয়, আসতে হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিকভাবে। ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা রাজনৈতিকভাবে হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। লেট আস সি কি হয়, কি দাঁড়ায়। আওয়ামী লীগের জন্য না, শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার থাকে। জাতীয় নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বের কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার জানান, অনিয়ম রুখতে হলে সামনে থাকতে হবে জনগণকে, প্রয়োজনে কাজে লাগানো হবে বিএনসিসিকে। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে নিরপেক্ষ ও সাহসী প্রিজাইডিং অফিসারদেরই দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কমিশনার সানাউল্লাহ বলেন, বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ঠিকভাবে কাজ করতে পারেননি, তবে এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেওয়া হবে এবং ক্ষমতায়ন করা হবে। একই সঙ্গে সমভাবে ভোট আয়োজনের সব পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এবারে নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা। নির্বাচন কমিশন এই সুযোগ হারাতে চায় না বলে জানান তিনি। আমরা নিশ্চিত করব যে আমাদের যে পুল অফ অফিসার্স আছে তাদের মধ্য থেকে বেছে নিরপেক্ষ এবং যারা কাজ করার মতো সাহসী তাদেরকেই ইনশাল্লাহ আমরা এবার নির্বাচন করব, এবং তাদেরকে শুধু নির্বাচন করাই না, তাদেরকে সম্পূর্ণ ক্ষমতায়ন করা, যাতে করে তারা স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। স্থানীয় সরকার নির্বাচন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান KM শফিউল্লাহ মারা গেছেন। নিউমোনিয়া আক্রান্ত হয়ে সকাল 8টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার বয়সে ছিল 90 বছর। জানাজার পরে বাদ আসর ঢাকা ক্যান্টনমেন্টের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে হবে দাফন। 2রা জানুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। 1971-এ জয়দেবপুরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিলেন তিনি। তার নেতৃত্বে ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে। মুক্তিযুদ্ধের শুরুতে ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার। পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেড গঠিত হলে এস ফোর্সের নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য পান বীর উত্তম খেতাব। দেশ স্বাধীন হওয়ার পর 1972 থেকে 1975 পর্যন্ত ছিলেন সেনাপ্রধানের দায়িত্বে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান KM শফিউল্লাহ জানাজায় অংশ নিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, জানাজা শুরু হয়েছে কিনা ইতিমধ্যেই, আর পরবর্তী জানাজা কখন হবে এবং দাফনের বিষয়ে জানাবেন। দেশের এই বীর সন্তানের যে রূপগঞ্জে আজকে তার প্রথম যে নামাজের জানাজা এখানে অনুষ্ঠিত হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু এখানে জানাজার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই জানাজার প্রস্তুতির কিছুক্ষণ আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অফ অনার প্রদান করা হয়েছে, এবং এখানে কিন্তু প্রশাসন, সেনাবাহিনীর কর্মকর্তা সহ তার পরিবারের, তার সন্তান এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সকল স্তরের লোকজন কিন্তু এই জানাজায় আজকে অংশগ্রহণ করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে রূপগঞ্জে কিন্তু এই KM শফিউল্লাহ লাশ এই যে স্কুলটিতে জানাজা হচ্ছে, এখানে কিন্তু জোহর নামাজের কিছুক্ষণ আগে আনা হয়, এবং একেবারে এই রূপগঞ্জের সর্বস্তরের মানুষ কিন্তু শোকাহত। এবং এই দেশের এই বীর, স্বাধীন বাংলাদেশের প্রধান, সাবেক সেনাপ্রধান এবং 3 নম্বর সেক্টরের সর্বাধিনায়ক
এবং সাবেক সংসদ সদস্য KM শফিউল্লাহ তার মৃত্যুর যে শোক সেটা কিন্তু রূপগঞ্জের মানুষের মধ্যে তারা সেই শোকে বিভোর, এবং তারা অনেকের সাথেই আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তার মৃত্যুর প্রতি তার প্রতি সম্মান জানিয়ে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করে তারা শোক বার্তায় তারা বিভিন্ন তাকে নিয়ে কথা বলেছেন, এবং তাকে তার যে অবদান রূপগঞ্জের জন্য সারা দেশে মুক্তিযুদ্ধের স্বাধীনতা সব মিলিয়ে এই রূপগঞ্জের মানুষ এক কথায় বলছেন যে শুধু রূপগঞ্জের মানুষ নয়, দেশবাসী তাকে মনে রাখবেন, তিনি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন। এবং আজকের এই জানাজা আপনি দেখতে পাচ্ছেন, এই জানাজায় কিন্তু কোনো দলীয় না, এখানে বিএনপি থেকে শুরু করে সর্বদলীয় লোকজন এখানে অংশগ্রহণ করেছেন, এবং রূপগঞ্জের মানুষ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন স্তরের মানুষ এই KM শফিউল্লাহ এবং দেশের এই বীর সন্তানকে শেষ সম্মানটুকু জানাতে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য তারা কিন্তু একেবারে এক কাতারে এসে দাঁড়িয়েছেন, এবং এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যে নামাজের জানাজা তারা অনুষ্ঠিত হবে, এবং এই নামাজের জানাজার পরবর্তীতে কিন্তু তাকে ঢাকা ক্যান্টনমেন্টে তার দ্বিতীয় নামাজের জানাজার পর ঢাকায় তার সেখানে তাকে সমাহিত করা হবে। আপনি এই বিষয়গুলি জানেন, এবং আমরা যে বিষয়টি জানি যে তার ছেলের সাথে আমরা যে কথা বলার সময় তিনি আবেগ আপ্লুত হয়ে তিনি দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন, এবং তিনি বলেছেন যে আসলে KM শফিউল্লাহ এই দেশের জন্য যে তার অবদান, দেশবাসী যেন তার রুহের আত্মার মাগফিরাত তার পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। রাকিব, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান এবং দেশের বীর সন্তান KM শফিউল্লাহর জানাজা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এই বিষয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। সমঝোতার নির্বাচনের সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিএনপি ও ছাত্র জনতার অভ্যুত্থানের নেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতায়ও আগ্রহী নন, তাই বিরোধের কোনো কারণ নেই। দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে বিএনপি ও ছাত্র নেতাদের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝি কাম্য নয় বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, বিএনপি ১-১১ ধরনের কিছুতে আগ্রহী নয়, ছাত্র নেতারাও সরকারে থেকে রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। জুলাই ঘোষণাপত্র একটি রাজনৈতিক দলিল হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, সবাইকে বুঝতে হবে ঐক্যের বিকল্প নেই। গণহত্যাকারীদের দল আওয়ামী লীগের হাতে লুটের লক্ষ কোটি টাকা থাকার কথা জানিয়ে আসিফ নজরুল বলেন, তাদের পেছনে রয়েছে ক্ষমতাশালী ভিন্ন রাষ্ট্র ও শক্তিশালী প্রচার নেটওয়ার্ক। এবার টিউলিপ সিদ্দিককে এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল এই তথ্য জানিয়েছে। এ সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সোমবার পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে। এর আগে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ। তার বিরুদ্ধে বাংলাদেশে $5 বিলিয়ন তহবিল আত্মসাৎ এবং লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে মন্ত্রীদের নৈতিকতা আলোচনা বিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাসকে বিষয়টি তদন্ত করার জন্য আহ্বান জানান টিউলিপ। অনলাইনে চলছে সাবেক এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা 24টি বিলাসবহুল গাড়ির নিলাম। 12তম সংসদ বিলুপ্তির পর এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করে এনবিআর। ফলে নিলামে 8 গুণ বেশি শুল্ক আদায়ের মাধ্যমে 175 কোটি টাকা রাজস্ব আয়ের আশা করছে কাস্টম হাউস। দ্বাদশ জাতীয় সংসদের 51 জন সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানিতে এলসি খোলেন। এর মধ্যে গাড়ি এনে ছাড় করান 6 জন। আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর আমদানি করা এসব গাড়ির শুল্কমুক্ত সুবিধা বাতিল করে এনবিআর। এরপর ফরিদপুর 3 আসনের সাবেক সাংসদ AK আজাদ শুল্ক কর দিয়ে 1 কোটি 3 লাখ টাকার একটি গাড়ি 8 কোটি 54 লাখ টাকায় ছাড় করান। বাকি গাড়ির বিষয়ে 2 দফা নোটিশ জারির পরও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর এসব গাড়ি নিলামের ঘোষণা দেয় কাস্টমস কর্তৃপক্ষ। শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িগুলোর মধ্যে প্রথম ধাপে 24টি গাড়ি অনলাইন নিলামে তোলা হচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসব গাড়ি সরাসরি দেখতে পারবেন ক্রেতারা।
কিছু গাড়ির তালিকা বন্দর থেকে আমাদের কাছে সরবরাহ করেছে, যেটা আমরা আরএল বলি, যেটু আমদানি করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত খালাস করা হয়নি। 24টা গাড়ি যেটা আমদানি করা সব থেকে সাবেক সংসদ সদস্য, বিগত যে সংসদ যেটা ছিল সেটার তারা সংসদ সদস্য ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, বিলাসবহুল এসব গাড়ি যাতে নিলাম প্রক্রিয়ার কারণে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটার দাম যদি 14 কোটি হয়, নিশ্চয়ই 14 কোটি টাকা দিয়ে তিনি কিনতে চাইবেন না, আরেকটু হয়তো কম হবে। তো এই দুইটার ইকুইলিব্রিয়াম করতে হবে আর কি, যে আমি খুব সুপার প্রফিট করতেও পারবো না, আবার কাস্টমস যদি ধরে রাখে যে তার বুক ভ্যালুতেই এটা নিতে হবে, সেটাও কিন্তু সঠিক না। দীর্ঘসূত্রিতার কারণে গাড়িগুলো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সুবিধার জন্য আমরা একটা মতামত দিতে চাই যে এই গাড়িগুলোকে কোনোভাবে ওই প্রক্রিয়ার মধ্যে, দীর্ঘসূত্রিতার প্রক্রিয়ার মধ্যে যাতে ফেলা না হয়। কাস্টম হাউসের তথ্যমতে সবচেয়ে দামি গাড়িটি আনেন সুনামগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাদিক, শুল্ক সহ, যেটির দাম প্রায় 8.25 কোটি টাকা। আর সবচেয়ে কম 5,63,00,000 টাকা দামের গাড়ি এনেছেন ময়মনসিংহ 7 আসনের সাবেক এমপি ABM আনিসুজ্জামান। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আরো জানাতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, এর মধ্যে কোন কোন ব্র্যান্ডের গাড়ি রয়েছে, দাম কেমন, আর নিলামে কারা অংশ নিচ্ছেন? গাড়িগুলো আসলে সবগুলো গাড়ি জাপান থেকে আমদানিকৃত এবং জাপানের টয়োটা কোম্পানির ল্যান্ড ক্রুজার মডেলের গাড়ি। এইসব যে শুল্ক মুক্ত সুবিধায় যে গাড়িগুলো আমদানি করার সুযোগ পেয়েছিলেন সাবেক সংসদ সদস্যরা, মূলত জুলাই মাসের দিকেই 51 জন সংসদ সদস্য এই গাড়িগুলো আমদানি করেন এবং তারা আশা করেছিলেন সেটি হয়তো আগস্ট মাসেই তারা ছাড় করবেন, কিন্তু আগস্ট মাসের একটি পট পরিবর্তন, অর্থাৎ 5 আগস্টের পট পরিবর্তনের পরে 6 আগস্ট যখন সংসদ বিলুপ্ত করা হয়, তখন থেকে আসলে এনবিআর থেকে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয় যে এই গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় ছাড় করা সম্ভব নয়, এগুলোকে নিয়মিত শুল্ক অর্থাৎ 8 গুণ বিলাসবহুল যেহেতু এবং অভিজাত এই গাড়িগুলো 8 গুণ শুল্ক দিয়ে ছাড় করতে হবে। অর্থাৎ একটি গাড়ি তারা আমদানি করেছিলেন, মানে গড়ে একটি গাড়ির দাম পড়ে 95 লাখ থেকে 1 কোটি টাকা, যেটি শুল্কমুক্ত সুবিধায়। কিন্তু প্রকৃত উপায়ে যদি এই গাড়িগুলো আমদানিকৃত এবং শুল্ক দিয়ে যদি ছাড় করতে হয়, সেক্ষেত্রে এক একটি গাড়ির দাম 8 থেকে 10 কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। এবং এই গাড়িগুলোর মধ্যে প্রায় 51 জন সংসদ সদস্য যে গাড়িগুলো রয়েছে, সেই 24টি গাড়ি এসেছিল। 24টি গাড়ি, এই 24টি গাড়ি যেটি এখন নিলামে তোলা হচ্ছে, এই 24টি গাড়ির প্রায় প্রতিটি একই ব্র্যান্ডের, একই মডেলের বলা চলে, এবং এগুলো বিশেষভাবে তাদের যে নিজেদের পছন্দ চাহিদা অনুযায়ী তৈরি করে প্রতিষ্ঠানগুলো তাদেরকে জন্য পাঠিয়েছিল। অর্থাৎ এই গাড়িগুলো আসলে তাদের বিশেষ যে চাহিদা ছিল সেই চাহিদার মতো করে তৈরি করা হয়। এবং কাস্টমস যে বলছে, তারা 2 দফা চিঠি দিয়েছিল যে শুল্ক ছাড় করে, নিয়মিত শুল্ক ছাড় করে এই গাড়িগুলো নেওয়ার সুবিধা নিতে পারেন তারা, কিন্তু সেই সংসদ সদস্যরা কেউই সাড়া দেননি। একজন মাত্র সংসদ সদস্য যিনি স্বতন্ত্র পদে নির্বাচন করেছিলেন ফরিদপুর আসনে, সে একে আজাদ, তিনি এই শুধুমাত্র শুল্ক মানে যে নিয়মিত শুল্ক সেটি দিয়ে আসলে গাড়ি ছাড় করে নেন ডিসেম্বরের 26 তারিখ। পরবর্তীতে যারা ছিলেন তারা যেহেতু সাড়া দেননি, ফলে নিয়ম মাফিক এবং এনবিআর যে নির্দেশনা, সেই নির্দেশনা মেনেই এখন এই গাড়িগুলো নিলামে তোলা হয়েছে। আজকে থেকেই সে গাড়িগুলো অনলাইনে নিলাম যে প্রক্রিয়া, সেটিতে অংশগ্রহণ করতে পারছে নিলামকারীরা, এবং যেটি 2 থেকে 6 ফেব্রুয়ারি তারা সশরীরে চট্টগ্রামের বন্দরের যে কাস্টমসের শেড রয়েছে, অকশন শেড, সেখানে এসে সে গাড়িগুলো তারা সশরীরে দেখতে পারবেন। পরবর্তীতে 16 ফেব্রুয়ারির মধ্যে প্রথম ধাপের অর্থাৎ নিলামের প্রথম প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে। তবে চট্টগ্রামের যে অকশনের যে আমরা যে নীতি নিয়ম দেখে থাকি বা সেটিতে আমরা দেখি যে প্রথম প্রক্রিয়া হয়তো কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় না, অর্থাৎ কাস্টমস যে কাঙ্ক্ষিত দাম নির্ধারণ করেছে 5,80,00,000 টাকা থেকে শুরু করে 7 কোটি টাকার মধ্যে, 7,25,00,000, সেই ভিত্তিমূল্যের মধ্যে আসলে এখন নিলামকারীরা অংশগ্রহণ করে কিনা নাকি, যদি সেই দামের কম পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো প্রথম প্রক্রিয়ায় এই গাড়িগুলো নিলাম প্রক্রিয়া সম্পন্ন হবে না। তবে আসার কথা হচ্ছে এই গাড়িগুলো যেহেতু একেবারেই নতুন এবং একেবারে আধুনিক সংস্করণের, ফলে এই গাড়িগুলো হয়তো বা আগ্রহ কেন্দ্রবিন্দু থাকতে পারে এবং প্রথম প্রক্রিয়া হয়তো বা গাড়িগুলো বিক্রি হয়ে যেতে পারে। আজকে থেকে এই অনলাইনে নিলামে অংশগ্রহণ করা যাবে। আব্দুল্লাহ রাকিব জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মারধর ও হত্যা চেষ্টা মামলায় পরিমনির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন।
2022 সালে রাজধানীর উত্তরার বোট ক্লাবে অপ্রীতিকর পরিস্থিতিতে মারামারি ও ভাঙচুরের ঘটনায় জড়িয়ে পড়েন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। এরপর পাল্টাপাল্টি মামলা করেন পরিমণি ও বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, নরসিংদীর পলাশে শীতলক্ষা নদীর তীরে বিআইডব্লিউটি এর অভিযান, লক্ষ্য 300 অবৈধ স্থাপনা উচ্ছেদ। শৈত্যপ্রবাহ বিস্তৃত হয়েছে 8 জেলায়, সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 8.6 ডিগ্রি। মানহানির মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন লালমনিরহাটের বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 4 ফেব্রুয়ারি সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমেদের আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির তারিখ দেন। বেলা 11টায় উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেন। এর আগে গত 8 অক্টোবর তার বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। মামলার অভিযোগে বলা হয়, গত 5 অক্টোবর ফেসবুক পোস্টে আবু সাইদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিরূপ মন্তব্য করেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এটা মামলাটাকে প্রলং করার জন্য ওনারা এই কথা বলছেন, সময় চাচ্ছেন। আমরা চার্জের জন্য আর্জি জানিয়েছিলাম। বিজ্ঞ আদালত তাদেরকে বলেছেন যে আপনারা চার্জ ডিসচার্জের পিটিশন দিবেন কিনা, তারা সেটা বলেছেন দিবেন এবং সেই জন্য একটা সংক্ষিপ্ত তারিখ রেখেছেন। এই তারিখের মধ্যে যদি সেই আবেদন না দেওয়া হয় তাহলে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে। আমরা নথিটা পর্যালোচনা করে ডিসচার্জের পিটিশন দিব বিধায় আমরা সময় চেয়েছি। বিজ্ঞ আদালতের সন্তুষ্ট হয়ে আমাদের সময় মঞ্জুর করেছেন এবং আমাদের জামিনটা বর্ধিত করেছেন। নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষা পারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকাল 10:30টায় শুরু হয় অভিযান। বিআইডব্লিউটিএ এর পরিচালক AKM আরিফুদ্দিন জানান, নদীর তীর ঘেঁষে ছোট বড় প্রায় 300টি অবৈধ স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা। এতে নদীর প্রায় 10 একর জমি ভরাট হয়ে গেছে, যা পুনরুদ্ধারে দিনব্যাপী অভিযান চালানো হবে। দখল রোধে অভিযান শেষে নদীর পাড়ে বেড়া নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো হবে। পরে দখলদারদের যেই হোক না কেন ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। এদিকে স্থানীয়রা জানান, কয়েক বছর ধরেই ঘোড়াশাল স্টেশন এলাকার নদীর তীর ঘেঁষে অবৈধ দোকানপাট ও স্থাপনা তৈরি করেন প্রভাবশালীরা। এর আগে এসব স্থাপনা সরাতে নোটিশ দেয়া হলেও তা আমলে নেননি তারা। তো আমাদের বিপুল পরিমাণ আপনার জায়গা আছে। আজকে যে আমরা অভিযানটা করছি, এখানে প্রায় 300রও অধিক আপনার ছোট বড় স্থাপনা রয়েছে। এটি যদি আমরা দখলমুক্ত করতে পারি তাহলে প্রায় 10 একর জায়গা বা তারও বেশি জায়গা অবমুক্ত করা যাবে। এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, এ পর্যন্ত কতগুলো স্থাপনা উচ্ছেদ হয়েছে? অভিযান কতক্ষণ চলবে? অভিযান আজকে বিকেল 5টা পর্যন্ত চলার যে প্রাথমিক কথা, সেই কথা তারা 5টা পর্যন্ত চালাবেন। এরপরে আরও 3 দিন এই এলাকায় অভিযান চলবে। এই আপনি যে এখনকার যে চিত্রটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এখানকার সাবদাম বাজার, অর্থাৎ প্রায় 300রও বেশি স্থাপনা এখানে ছিল এবং তার সবগুলোই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে প্রায় 300রও বেশি স্থাপনা এখানে যা রয়েছে সেটি আসলে তারা উচ্ছেদ চালাবেন। তবে এই মুহূর্তে উচ্ছেদ কার্যক্রম একটু বিঘ্ন ঘটছে, অর্থাৎ স্থানীয়রা বাধা দিয়েছেন। সীমানা পিলার যে রয়েছে, সেই সীমানা পিলারের বাইরে দুটি দোকানকে ভাঙার কারণেই মূলত তারা এখান থেকে এখন বাধা দিয়েছেন এবং বাধা দেওয়ার পরবর্তীতে এখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সরে গিয়েছেন। এক্সকাভেটর সেই জায়গায় রয়েছে, তবে আপাতত উচ্ছেদ কার্যক্রম এখন বন্ধ রয়েছে। ইতিমধ্যেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এর আগে গেল বৃহস্পতিবার এখানে নোটিশ প্রদান করা হয়, পাশাপাশি মাইকিং করে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং ডিমার্কেশন করে দেওয়া হয়। এর আগে এই শীতলক্ষার পারে সেখানে তারা নোটিশ প্রদান করা হয়। আমি যদি ড্রোন অপারেট করছেন আমাদের সাথে, তাকে একটু অনুরোধ করব যে নদীটি দেখানোর জন্য। এই জায়গাগুলো কিন্তু সবই নদীর। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নদীটিকে কিভাবে দখল করা হয়েছে, দূষণ করা হয়েছে এবং
আরও যতটুকু দূর যায় এখানে নদীর এই অংশে নদী অন্তত 800 ফুট নদী ছিল। তারা যেটি বলছেন পিএডব্লিউটির পক্ষ থেকে, সেটি দখল এবং দূষণের কারণে সেটি এখন প্রায় 500 ফিট এসে পৌঁছেছে। এবং তারা যেটি বলছেন এমনভাবে দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে যে এটি আসলে খনন করা অনেকটাই কঠিন, অর্থাৎ এই জায়গাটি আসলে খনন করা অনেকটাই কঠিন। এর আগে আমরা যেমনটা দেখেছি বিআইডব্লিউটির পক্ষ থেকে যখন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হতো তখন সংশ্লিষ্ট দখলদারদেরকে জরিমানার আওতায় আনা হতো এই দখলকৃত জায়গা পুনরায় নদীতে ফিরিয়ে আনার জন্য। তবে এবার আমরা সেরকম কোনো কার্যক্রম এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে একটা রেল সেতু রয়েছে এবং রেল সেতুর পাশে রেল যে মন্ত্রণালয় রয়েছে, রেলের জমি রয়েছে, তাও দখল হয়ে গেছে। যদিও আলাদা আলাদা অভিযান রেলের পক্ষ থেকেও পরিচালনা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত এখানে বহুতল ভবন রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা এক্সকাভেটরটা একটু দেখানোর চেষ্টা করছি এবং সেই এক্সকাভেটর যিনি থেমে রয়েছেন সেখানে কিছু মানুষ জড়ো হয়েছেন। তারা মূলত তারা যেটি বলছেন যে সীমানা পিলারের জানতে চাই যে আসলে আমরা আগেও দেখেছি যে নদী উচ্ছেদ, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বেশ কয়েকবার, কিন্তু পরবর্তীতে আবার কেউ না কেউ কোনো প্রভাবশালী সেখানে বসতি স্থাপন করে বা অবৈধ স্থাপনা নির্মাণ করে। তো এটি রোধে আসলে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? স্থানীয়রা যেটি বলছেন অন্তত এই সাদ্দাম বাজারকে এখন পর্যন্ত সাদ্দাম বাজারে 4 বার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রেলওয়ে, সেটা 2020 সালের 19 বা মার্চের দিকে যখন এই রেল সেতুটি নির্মাণ করা হয় তখন। এটি বারবারই আসলে উচ্ছেদ চালানো হয়। পরবর্তীতে পট পরিবর্তনের পর, রাজনৈতিক দল পরিবর্তনের পর আবার যারা আসেন তারা মূলত এটি ভোগ দখল করে থাকেন। এই বাজারটির গোড়াপত্তন করেছিল আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ছিলেন স্থানীয়, তারা দখল করে পথ পদবি অনুযায়ী দোকান ভাগ বাটোয়ারা করেন এবং পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে এখন এই বাজারটিকে বিএনপির লোকজন যারা তারা নিয়ন্ত্রণ করতেন। এখন স্থানীয় যেটি বলছেন যে এইটিকে আসলে বারবার উচ্ছেদ অভিযানের আওতায় না নিয়ে এটিকে ডিমার্কেশন করে, চিহ্নিত করে, বেড়া দিয়ে ইকো পার্ক নির্মাণ করে এটিকে কোনো ব্যবস্থা করা যায় কিনা। বিআইডব্লিউটির পক্ষ থেকে যেটি বলছেন যে তারা বেড়া নির্মাণ করবেন, পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য ওয়াকওয়ে নির্মাণের পাশাপাশি তারা এখানে গাছ লাগানোর একটি পরিকল্পনা তারা এখন পর্যন্ত গ্রহণ করছেন। তবে এটি আসলেই এর বাইরে স্থানীয় আরেকটি কথা বলছেন যে শীতলক্ষার পারে শুধুমাত্র যে বাজার আওয়ামী লীগ কিংবা বিএনপি নেতারাই দখল করেছেন বিষয়টি এরকম নয়। কর্পোরেট প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বিশেষ করে প্রাণারেফের কথা বিআইডব্লিউটির পক্ষ থেকে বলা হয়েছে, তারাও 3 একর জমি দখল করেছেন। শাহ সিমেন্ট যারা রয়েছে তারাও 3 একর জায়গা দখল করেছেন। অতএব সেসব জায়গায় মামলা চলমান থাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে পারছে না বিআইডব্লিউটি। তবে তারা একটি হুঁশিয়ারি দিয়েছেন, প্রভাবশালী দখলদার যত শক্তিশালী হোক না কেন তাকে অবশ্যই দখলের আওতায় দখল করা হবে এবং উচ্ছেদ চালানো হবে। তাকে সেখান থেকে সরে যেতেই হবে। তিনি যত বড় ক্ষমতাশীল হোক না কেন তাকে সরে যেতেই হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রোনে যতটুকু ছবি দেখা যাচ্ছে তার সবগুলোই হচ্ছে এক সময় আজকে থেকে 15 থেকে 20 বছর আগে এটি নদীর সীমানা ছিল এবং সিএস যে ম্যাপ যেটি, সেই ম্যাপের অধীনে সেটি আসলে নদীর অংশ ছিল। আমি যদি আরেকটু, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছু মানুষ জটলা করছে, সেখানে মূলত তারাই কিছুক্ষণ আগে এখানে উচ্ছেদে বাধা দিয়েছেন এবং পরবর্তীতে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আনসার পুলিশ, তাদের যৌথ টিম সেখানে তাদেরকে নিবৃত করার যে চেষ্টা সেটি তারা করেছেন। এই মুহূর্তে উচ্ছেদ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে তারা বিআইডব্লিউটির পক্ষ থেকে বলেছেন যে উচ্ছেদ চলবে, কোনো বাধায় যদি হাইকোর্ট থেকে কেউ রায় নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে তারা সেটি বিবেচনা করবেন। এর বাইরে এখানে বহুতল ভবন, অর্থাৎ 1 থেকে 5 তলা পর্যন্ত ভবন এই শীতলক্ষার পারে নির্মাণ করা হয়েছে এবং যেগুলো সম্পূর্ণ ফোরশোর যেটাকে বলা হয় নদীর সীমানা ঘেঁষে সেটি নির্মাণ করা হয়েছে। বিআইডব্লিউটি বলছে যে যদি কারো নদীর তীরে কোনো স্থাপনা নির্মাণ করতে হয় আইন অনুযায়ী সেক্ষেত্রে অবশ্যই বিআইডব্লিউটি এর অনুমতি নিতে হবে এবং সেই অনুমতি নিয়েই সেখানে স্থাপনা নির্মাণ করতে হবে। তবে বিআইডব্লিউটি বলছে যে তারা আরও 3 দিন এই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। আজকের উচ্ছেদ অভিযানে এখন পর্যন্ত প্রায় 10 একরের বেশি জমি দখলমুক্ত করা হয়েছে, পাশাপাশি অপসারণ করা হয়েছে 300-এরও বেশি অবৈধ স্থাপনা। নরসিংদীর পলাশ উপজেলার শীতলক্ষাপাড়ে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান চলছে। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। আর এই ছিল এখনকার সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।